শুধু তোর ভালো লাগে নাকি রায়হান রাফির ভালো লাগার ক্ষেত্রে? আবে তুমি যতবার রায়হান রাফির নাম নিছো ততবার আমার নামও তুমি নাও। তোমার একটা রাফির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। আমি তো ওকে ভীষণ ভালোবাসি। আমি বলি একমাত্র আমি বলি যে বাংলাদেশে একজন লাইন নিয়ে কাজ করে। না, আমি একটা অ্যাস্থেটিক ক্লিনিকের সাথে আছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। সো ওইখানে আমি দেখি কে আসে কে যায়। বিশ্বাস করেন ভাইয়া, ইন্ডাস্ট্রির 99% মানুষ আসে। আমার খুব হাসি পায় যখন আমি শুনি যে বলে যে না কিছু না, এটা এখন হয়তো সেটা বলতে চায় না, কারণ বলার পরে যে মানে বললে ক্ষতি কি আর না বললে ক্ষতি কি ভাই মানে পচায় রাখে না, কেন বলবে? পচানি তো কেউ খাইতে চায় না, সবাই শুনতে চায় হ্যাঁ তুমি এমনিই সুন্দর। ওইখানে যখন সুরঙ্গ হলো, পুরো এসবিএফ এর টিম যেভাবে আমাদের আসলে ওয়েলকাম করলো, যেভাবে আমাদের ট্রিট করলো, যেভাবে আমাদের আসলে সম্মান দিল, হ্যাঁ দেখলাম, এইটা আবার এখানে কিন্তু কম। কলকাতা কানেকশন এখন নায়িকাদের প্রচুর, ওখানে ওপারের বাংলায় প্রচুর। নাম্বার টাম্বার দেন না। তমিজার বেশ কানেকশন থাকা সত্ত্বেও খুব বেশি রিলিজ হচ্ছে না কেন, নাকি সময় নিচ্ছে? আমার ওইরকম কল এসছে, আমি মিথ্যা কথা বলবো না। আমি দেখি যে আপনার এই সিটে বসে অনেকে অনেক চাপা টাপা মেরে যায়, তো আমি ওরকম চাপা মারতে পারবো না। যা বলে বিশ্বাস করি। হ্যাঁ, তো আমি ওরকম মারতে পারবো না। আমার হলো প্রচুর স্ক্রিপ্ট আসে, প্রচুর ফেলে দেয়, এগুলো শুনে তো ওই জন্যই আমার কাছে আসলে 2-3টা এসেছিল। আচ্ছা, 2-3টার মধ্যে আমার কাছে অঞ্জন দারটা খুব ভালো লেগেছে, কারণ তাকে আমরা সবাই চিনি জানি। আমি ওটা করেছিও, কারণ বিঞ্জের সাথেও আমার একটা ভালো সম্পর্ক। একটু এক্সপেরিয়েন্সটা অঞ্জন দত্ত বলে আলাদা, অসাধারণ একটা মানুষ, মানে কাজ করার অভিজ্ঞতা তো অসাধারণ। শুধু ডিরেক্টর হিসেবে না, ব্যক্তি মানুষও অসাধারণ লেগেছে আমার কাছে। শিখেছে অনেক কিছু, অ্যাক্টিং এর অনেক ছোট ছোট জিনিস ধরিয়ে দিয়েছে যে এটা এইভাবে এইভাবে এইভাবে। তার সাথে কাজ করতে গিয়ে মানে হাঁটু কাঁপার মতো অ্যাক্টিং করতে গিয়ে দারুণ একটা কাজ হবে বলে আমি বিশ্বাস। এখন সেটাও আমি বলতে পারি না, কারণ দর্শক টেস্ট, কখন কোনটা ভালো লাগে জানি না। আচ্ছা, তো দর্শকের ভালো লাগবে কিনা জানি না, বাট আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা এখানে যে বাংলাদেশি অভিনেত্রী, বাংলাদেশ তো অনেক বড় বাজার মানে বাংলা ছবির ক্ষেত্রে, সেক্ষেত্রে টলিউডে কাজ করা একটা উত্তরণ কিনা, মানে আমি একটু স্ট্যান্ডার্ডে গেলাম, ব্যাপারটা সেরকম কিনা? মানে না, আমাদের যেটা হয় ভাইয়া, আমি দেখেছি দেখলাম যত বাইরে বেশি কাজ করা হয়, খুব আহ্লাদ করে বলে যে না আহ্লাদ কি, আমরা বাইরে যখন এরকম অনেকগুলা কাজ করা হয় তখন দেখা যায় এইখানে কদরটা বেড়ে যায়, কিন্তু এখানে অনেক ভালো ভালো কাজ করলেও ওই কদরটা কিন্তু পায় না সহসা। খুব সুন্দর বলি, এটা ঠিক একইভাবে স্বীকার করলো ফারিন এখানে বললো যে আমি ওই ছবিটা তেমন চলে না, অ্যাভারেজ হয়েছে, কিন্তু বাংলাদেশে আসার পর আমি বেশ মানে একটা ফিল্ম করেছি, এই একটা ভাইব আমি পেয়েছি। মানে এখানে ওই গল্পের একই ছবি করলে এখানে ফ্লপ নায়িকা হিসেবে আমাকে এস্টাবলিশ করে দেওয়া হতো। ব্যাপারটা সত্যি সত্যি, এটা এই ফ্যাক্ট, এটা ফ্যাক্ট না? মানে বললাম না যে এখানে আমি 5টা কাজ করলাম ভালো কাজ, আর ওইখানে একটা এভারেজ একটা কাজ করলাম, এটা খুবই করে। বাট ওইখানে যখন সুরঙ্গ রিলিজ হয়েছে তখন ওইখানকার স্টোরি কিন্তু আবার আলাদা। ওখানে আসলে এসব চললো না কেন? ওইখানে যখন সুরঙ্গ হলো, পুরো এসবিএফ এর টিম যেভাবে আমাদের আসলে ওয়েলকাম করলো, যেভাবে আমাদের ট্রিট করলো, যেভাবে আমাদের আসলে সম্মান দিল, হ্যাঁ দেখলাম, এইটা আবার এখানে কিন্তু কম। মানে আমরা কি ওয়েলকাম জানাই তো না, ওরা আসলে আমরা করি, আমরা আমাদের আর্টিস্টদের কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা যখন আসে তখন তো আমরা জান পরাণ দিয়ে দিই, আমরা গেলেও ওরা করে। যেমন আমাদের একটা প্রচলন আছে যে ওরা গেলেই সবসময় বলে তোমাদের দেশে গেলে অনেক মজার মজার খাবার খাও, তোমরা আতিথেয়তায় বেস্ট। এই যে তার মানে কি আমরাও তাদের অনেক আপ্যায়ন করি। আমি যখন গিয়েছি আমিও দেখেছি তারা অনেক আপ্যায়ন করছে, বাট সেম ট্রিটটা কিন্তু আমরা এখানে পাই না। আচ্ছা আচ্ছা, যাক, এমনিতে কোন জনরাই বিশ্বাস করে তমা মির্জা যে আমি 10 বছরের ভেতরে, যেমন আমার সাথে মন্দিরা খুব স্টেটমেন্ট দিল 3 বছরের মধ্যে শীর্ষ নায়িকা হিসেবে, কমার্শিয়াল নায়িকা হিসেবে, ফ্যান্টাসি কমার্শিয়াল নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং সে দেখিয়ে ছাড়বে। তো এমনিতে কোন জনরায় বিশ্বাস করে তমা মির্জা, নিজেকে কিভাবে দেখে? এরকম কনফিডেন্স মাঝে মধ্যে থাকা ভালো, এটা হয়তো ভালো কাজের প্রতি আগ্রহ বাড়ায় বা পরিশ্রমী করে তোলে। কিন্তু তাহলে তমা মির্জা 2 বছরের ভেতরে শীর্ষ নায়িকা? কিন্তু না, আমি আকাশ কুসুম স্বপ্ন দেখি না। আমার স্বপ্নেরও একটা মানে আমার স্বপ্নটা ওরকম হতে হবে যেটা আমি বাস্তবায়ন করতে পারবো। আমি ইন্ডাস্ট্রি দেখতেছি না, ইন্ডাস্ট্রি কি হচ্ছে, মানে কুরবানি ঈদে রাজকুমার ছাড়া আপনি ওইভাবে কোন ছবির কথা বলবেন? না না, শুধু রাজকুমার না, ধরা যাক
খুবই মানে এটা বাজেভাবে বললেও বাস্তবতা, যে যেমন মাহিয়া মাহি হারায় গেল, অপু বিশ্বাস ঠিক আছে ক্যারেক্টার আর্টিস্ট করতে পারতো, কিন্তু তাকে কে নিচ্ছে? তো এরকম অনেক উদাহরণ রয়েছে যারা আসলে একসময় খুব রেগুলার কাজ করেছে কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নুসরাত ফারিয়ার ছবি কখন আসছে ইন্ডিয়ায়, কখন আসছে, এখন পর্যন্ত ধারাবাহিকতা নাই। এটা তো এই বিষয়গুলো তো খুবই মানে আমরা দিব্য চোখে দেখছি যে এই বিষয়গুলো ঘটছে। মিম অনেক দিন গ্যাপ, মিমের আসলে পরানের পর খুবই আমরা প্রত্যাশা করছিলাম পরপর অন্তত আরো 2টা বিগ বাজেটের ছবি আসবে। ভাই আমার সুরঙ্গর পরে আপনারা বললেন না, হ্যাঁ, তো আমরা ওই একই জিনিসই ফেস করতেছি। আমরা একটা ভালো ছবি দেওয়ার পর আমাদের অনেক দিন বসে থাকা লাগতেছে আর একটা ভালো ছবির জন্য। আচ্ছা, তো ওই জন্যই বলছি, ওই জন্যই এই আশা করাটা একটু একটু আকাশ কুসুম যে 5 বছরে বা 3 বছরে আমি একদম মানে কম্পিটিশনের জন্য ওই মার্কেট হইতে হবে, তখন আমি কম্পিটিশন দিতে পারবো। আমাদের মার্কেটটাই তো তৈরি হয়নি এখনো। ওকে, রাহান রাফি ছাড়া বাংলাদেশে 3 জন প্রিয় ডিরেক্টরের নাম বল। রেদওয়ান রনি, আমার খুব ভালো লাগে ওনাকে। রনির কাজ করা হয়েছে না? আচ্ছা, আমি কাজ করলাম যাদের তাদের বলছি না, আমার দেখে ভালো লাগে। আমার শানিয়াজ কাকুলির কাজ খুব ভালো লাগে, বাট সেম আমরা আমাদের যেমন অবস্থা হারাই যাওয়ার মতন, দেখেন সে কোন আমলে একটা কাজ করছে, একটা ডিরেক্টর মানে অন্যরকম কি যেন একটা ম্যাজিক আছে শানিয়াজ কাকুলি, কোথাও নেই, কিন্তু আসেও না, কথাও বলে না। এটা কিন্তু অভিমান থেকে, তার প্রচন্ড অভিমান যে সে যেটা ডিজার্ভ করে সেই জায়গাটা কিন্তু তাকে দেওয়া হয় নাই। তো তাকে আমার অনেক ভালো লাগে। আর এখন আমি যে রবি ভাইয়ের কাজ করেছি, রবি ভাইকেও আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো কোন জনরার কাজ করতে ভালো লাগে বেশি? লাইক অ্যাকশন, থ্রিলার, রোমান্টিক, মানে ড্রামা? মনে হয়েছে যে দর্শকরা তমা মির্জাকে এভাবে দেখতে একটু বেশি ভালো। আমি জানি না, আমাকে একটু ডার্ক ক্যারেক্টারে বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, এবার একটু অফ টপিকে আসি। আমার শোতে ধারাবাহিকভাবে এই আলোচনাটা হয় যে বডি শেমিং যেমন একটা খুব গুরুতর অপরাধ, তেমনি বাংলাদেশে গত আফটার কোভিড বাঁধন থেকে শুরু হয়েছে। বাঁধন, এরপরে রুনা খান, প্রত্যেকেই আসলে তার বীরত্বের কথা বলছেন যে 30 কেজি 25 কেজি কমাচ্ছেন, এবং সেটা অবশ্যই অনেক কষ্টই, এটা কষ্টকর একটা অধ্যায় আমি যতটুকু জানি। সো এই বিষয়গুলো নিয়ে আবার তর্ক উঠেছে আমার এই সত্যিই। দীপা খন্দকার বলেছেন যে এগুলো বলাটার কি দরকার, এটা গেল একটা পার্ট। মানে কোনটা বলার কি দরকার? এই যে আমি কমালাম কি কমালাম না, এটা তো আমার বীরত্ব না। আমি কেউ আছেন নিজের নানানভাবে, সেটা ভিএলসিসি, বোটক্স, কি যেন অনেক কিছু আছে বাংলাদেশে, এগুলো তো আমি বুঝি না। সো এগুলো অ্যাস্থেটিক্স, হ্যাঁ রাইট, অ্যাস্থেটিক্স নিয়ে সম্প্রতি কাজল একটা কথা বলছেন, চিত্রনায়িকা কাজল, যে যাদের আসলে নানান রকমভাবে এটা একটু নেগেটিভলি অ্যাপ্রোচ করেছে, যে ঈশ্বরের প্রতি যাদের কনফিডেন্ট কম তারা নাকি এটা করে। তো আমার প্রসঙ্গ হচ্ছে এই কাজল আমাদের বাইরের দেশের, তো বাইরে বলিউডের। আচ্ছা, উনিও অসম্ভব, আমি একটু বলে দিই তারপর আবার বলেন। উনার অ্যাক্টিং মানে অসাধারণ। এখনো তার ছবি আমরা সবাই দেখি, কিন্তু যখন ওনার আগের ছবি দেখি আর এখনকার ছবি দেখি, চেহারায় অনেক আলাদা পার্থক্য খুঁজে পাই। আচ্ছা, তারপরে বলেন। সো এইসব কথা যখন আমরা শুনি তখন মনে হয় যে আচ্ছা, মানে নায়িকারা কি তাহলে অভিনয় শেখাবাদ দিয়ে এগুলোতে ব্যস্ত কিনা, বা এটা একটা বড় ট্রেন্ড তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, এখন এটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে। এখানে না, বাইরে এটা নাকি পথিকৃত তমা মির্জা। কে পথিকৃত নাকি তমা মির্জা? পথিকৃত মানে যে শুরু করে, যে পথটা দেখায়। না, আমি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাকি তমা মির্জা? না, আমি একটা অ্যাস্থেটিক ক্লিনিকের সাথে আছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। সো ওইখানে আমি দেখি কে আসে কে যায়। বিশ্বাস করেন ভাইয়া, ইন্ডাস্ট্রির 99% মানুষ আসে। 99%? তো বাকি সবাই মিথ্যা বলে এখানে এসে? সব, আমি মানে আমার খুব হাসি পায় যখন হলপ করে বললি, মানে একদম ম্যাক্সিমাম আসে 99%। আচ্ছা, এখনকার জেনারেশন। আচ্ছা, এটাও মেনশন করতে হবে, এখনকার জেনারেশন। হ্যাঁ, বাট আমার খুব হাসি পায় যখন আমি শুনি যে বলে যে না কিছু না, এটা এখন হয়তো সে এটা বলতে চায় না, কারণ বলার পরে যে মানে বললে ক্ষতি কি আর না বললে ভাই পচায় রাখে না,
কেন বলবে? পচানি তো কেউ খাইতে চায় না, সবাই শুনতে চায় হ্যাঁ তুমি এমনিই সুন্দর। আজকে যদি আমি না বলতাম যে, যেমন আমি বলেছি যে আমি আমার দাঁতের কারেকশন করিয়েছি, আমার আগের ফিল্মগুলো দেখলে দেখা যাবে যে আমি তখন আমার আমি হাসতাম না, কারণ আমার দাঁতের মধ্যে অনেক গ্যাপ ছিল। তো আমার মনে হতো এটা মনে হয় আমার একটা উইক পয়েন্ট, আমাকে কি দেখতে ভালো লাগছে না বা কিছু। তো এই যে দুর্বলতাটা আমি ভাবছিলাম এটা আমি ভাবছিলাম, হয়তো আমার দর্শক বা আমার ভাই বোন বা আমার ওয়েল উইশাররা এটা দেখেইনি, তো এটাকে আমার কনফিডেন্স লেভেল কমাই দিচ্ছিল। আচ্ছা, তো আমি তখন ওইটাকে ঠিক করলাম। ওইটা ঠিক করার পর কিন্তু একটা হিউজ চেঞ্জ আসলো আমার হাসিতে বা আমার ফেসে। কিন্তু এটা তো আমি জানি যে স্পষ্টভাবে দুই একটা ইন্টারভিউতে বলেছিস তুই, মানে আমি সব সময় স্বীকার করি, আমার অস্বীকার করার কিছু নাই। তাতে ক্ষতি হয়েছে তো? হ্যাঁ, ক্ষতি হয়েছে, কারণ মানুষ বলে যে আগেই সুন্দর ছিলা, এখন প্লাস্টিক লাগে, এখন এটা লাগে, এখন ওটা লাগে। আবার আরেকজন আর্টিস্টকে তারা বলতেছে অসম্ভব সুন্দর লাগতেছে, অসাধারণ, কিন্তু ও আরো বড় প্লাস্টিক। তাই মানে ও আরো করছে যত আমি করিনি। আমি হয়তো ছোট্ট একটা কারেকশন করেছি, করে আমি ওটা স্বীকার করেছি, ও স্বীকার করতেছে না দেখে ওকে নিয়ে বলতেছে না। কিন্তু যদি আপনারা প্লাস্টিক শব্দটাই ইউজ করেন, তাহলে আরেকজন যাকে বলতেছেন অসম্ভব সুন্দর, মানে খুব ভালো লাগতেছে, ওই ভালো, এ কেন করলো, হ্যাঁ, তাহলে ও আরো বড় প্লাস্টিক বিশ্বাস করেন, যেটা হয়তো ও স্বীকার করে না। আচ্ছা, কি বিশাল গোলকধাঁধার মধ্যে আছে। এখন এইটাতে যে এটা যে খারাপ সেটা না, পুরো বিশ্ব করতেছে। হ্যাঁ, মানে এটা তো মানে অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে পুরো বিশ্ব করতেছে। তো পুরো বিশ্ব যেটা করছে সেটাকে দেখেন, একটা ভালো ছবি যখন অ্যানিমাল যখন দেশের বাইরে হয়, তখন আমরা কি পরিমাণে অ্যাপ্রিশিয়েট করি, উফ কি সুন্দর ছবি দেখলাম, একদম রণবীরের অ্যাক্টিং ফাটাফাটি, গেটআপ ফাটাফাটি সবকিছু। যখন ওইরকম একটা অ্যাকশন ফিল্ম বাংলাদেশে হচ্ছে, তখন টিজারেই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। তো আমরা কি আমাদের ভালোটা দেখতে পারি না? তো যখন তুমি বাইরের একটা আর্টিস্টকে দেখতেছো, এই যে সব সেলিব্রিটিরাই কম বেশি, ইভেন দীপিকা বলেন বা প্রিয়াঙ্কা চোপড়া বলেন, সবাই তো করতেছে, ওইটা ভালো লাগে দেখতে, কিন্তু দেশের কেউ করলে সেটা আমরা বলি যে ভালো লাগছে না। এখন হয়তো ভালো লাগছে না, এই জন্য বলছে ভালো লাগছে না, বাট আমার যেটা ভালো লাগে আমি ওইটা করি। আচ্ছা, শুধু তোর ভালো লাগে নাকি রায়হান রাফির ভালো লাগার ক্ষেত্রে? আবে তুমি যতবার রায়হান রাফির নাম নিছো, ততবার আমার নামও তুমি নাও। না, এই ব্রেকের পুরো প্রোগ্রামে এই ব্রেকের পর রাফির নাম তোলা হয়নি, এজন্য রাফি প্রসঙ্গ আনলাম। তোমার একটা রাফির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। আমি তো ওকে ভীষণ ভালোবাসি। আমি বলি, একমাত্র আমি বলি যে বাংলাদেশে একজন লাইন লেন্থে কাজ করে, one of the best director। মানে আমাকে দেখে কি ওর কথা বলতে তোমার বেশি ভালো লাগে? খুব ভালো লাগে, মানে আমি এই জুটিকে ভালোবাসি বলতে